টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো ফ্রেন্ডস, টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমি সুমিত স্যার। এই ক্লাসে আমরা ঠিক কি করতে চলেছি? এই ক্লাসে আমরা ক্লাস 7-এর দ্য ইকোয়িং গ্রিন এই চ্যাপ্টারটা থেকে যত রকমের কোয়েশ্চেন্স হতে পারে, এমসিকিউ, এসএকিউ এবং সেই সাথে তোমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন্সগুলো আমি সলভ করিয়ে দেব। তো এত সমস্ত কিছু কোয়েশ্চেন্স করানোর পর না তোমাদের এর বাইরে থেকে আর কিছু পড়তে হবে, না তোমাদের পরীক্ষাতে এর বাইরে থেকে কিছু আসবে। তাহলে বুঝতেই পারছো যে মানে বইয়ের এখন আর নেই কোনো মানে, সহায়িকার কোনো সহায়তারই তোমার প্রয়োজন নেই। টিউটোপিয়ার ইউটিউবের এই ভিডিওগুলোই তোমার সাফল্যের একমাত্র চাবিকাঠি। তাহলে ক্লাসটা শুরু করার আগে আমি মোটামুটি ধরেই নিচ্ছি যে তোমরা চ্যাপ্টারটা পড়েছো। স্কুলে হতে পারে বা বাড়ির প্রাইভেট টিউটরের কাছে হতে পারে। আর যদি কেউ এখনো এমন থেকে থাকো যে এই চ্যাপ্টারটা এখনো পড়োনি, তারা এই টিউটোপিয়ার অ্যাপটা ডাউনলোড করে সেখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে বোঝানো হয়েছে। সেটা একবার দেখে নিলে এই চ্যাপ্টারটা বুঝতে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। তাহলে ক্লাসটা দেখো, তারপরে কিন্তু ইউটিউবের ক্লাসটা আমার করতে এসো, ঠিক আছে? তাহলে আমি ধরেই নিচ্ছি যে তোমাদের মোটামুটি চ্যাপ্টারটা পড়া। এরপরে আমি আরেকটা ছোট্ট জিনিস তোমাদের সুবিধের জন্য বলে দিই। দেখবে এই ভিডিওটার নিচে একটা টাইম স্ট্যাম্প অ্যাড করা আছে। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্পটার কিছুই না, একটা ভার্চুয়াল সূচিপত্র। তোমার পরীক্ষার আগে যখন যে অধ্যায়টা দরকার, যেমন ধরো এমসিকিউ বা এসএকিউ, যখন যেটা দরকার, পুরো ভিডিওটা না দেখেই তোমরা কিন্তু ঠিক সেই জায়গাগুলোতে গিয়ে তোমাদের দরকারটা মিটিয়ে ফেলতে পারো সেই অংশটুকু দেখে। বুঝতে পেরেছো? তাহলে চলো, উইদাউট মাচ ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। তো আমাদের প্রথমে দেখো আমি এক্সারসাইজের কোয়েশ্চেন্সগুলোকে সলভ করাচ্ছি। তো অ্যাক্টিভিটি 1টা রয়েছে আমাদের প্রথমে, বলছে পুট আ টিক মার্ক টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে আমরা বুঝতেই পারছি যে এটা অ্যাকচুয়ালি এমসিকিউ সেশন আমাদের হচ্ছে। তো এমসিকিউর ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলছে দেখো, দ্য সান মেক্স দ্য। তোমরা কবিতাটা পড়েছো, তো সেখানে একটা খুব সুন্দর একটা পরিবেশের বর্ণনা করা রয়েছে। তো সেখানে বলছে ফার্স্ট কোয়েশ্চেন, দ্য সান মেক্স দ্য স্কাই। সূর্য আকাশটাকে কি রকম করে? স্যাড, হ্যাপি অর এক্সাইটেড? তা আমরা সবাই জানি যে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হ্যাপি, অর্থাৎ আকাশকে আনন্দিত করে তোলে, তাই তো? চল নেক্সট, দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য। মেরি বেলস মানে, মেরি বেলস কথাটার মানে হচ্ছে যেই ঘন্টার ধ্বনিটা আমাদের মধ্যে আনন্দ জাগায়। মেরি কথাটার মানে হচ্ছে আনন্দ। তো মেরি বেলস ওয়েলকাম দ্য, মেরি বেলস কি ওয়েলকাম করে? কোন সিজনকে? স্প্রিং, অটাম অর উইন্টার? সো কারেক্ট অপশন ইজ অপশন এ, স্প্রিং। ঠিক আছে, নেক্সট, ওল্ড জন। তো এই কবিতাটাতে একমাত্র ক্যারেক্টার যার নাম মেনশন রয়েছে তোমরা সবাই জানো, ওল্ড জন। ওল্ড জন হ্যাজ, ওল্ড জনের এখানে একটা অ্যাপিয়ারেন্সের ওপর কোয়েশ্চেন্স আছে তোমাদের। ওল্ড জন হ্যাজ ব্ল্যাক হেয়ার, মানে কালো চুল ছিল, ব্রাউন হেয়ার অর হোয়াইট হেয়ার? সো আমরা সবাই জানি তো ওল্ড জন হ্যাজ হোয়াইট হেয়ার, বিকজ কবিতাটাতে বলছে যে ওল্ড জন ইজ অ্যান এজেড পারসন, তাই তো? নেক্সট, দ্য ওল্ড মেন আর সিটিং। ওল্ড মেনরা কোথায় বসেছিল? ওল্ড মেন আর সিটিং আন্ডার, কার নিচে বসেছিল? আর ট্রি, অ্যান আমব্রেলা, আ ক্যানপি। আচ্ছা, ক্যানপি কথাটার মানে কি? ক্যানপি কথাটার মানে আমি বলে দিই। ক্যানপি কথাটা তোমাদের এক্স্যাক্টলি বইতে নেই। ক্যানপি কথাটার মানে হচ্ছে, ধরো তোমরা যদি কখনো কোনো মানে ওই গার্ডেন বা কোনো বাগান বা কোনো জঙ্গলে কখনো বেড়াতে যাও, দেখবে যে এরকম ছোট ছোট না, এরকম মানে ওই মানে শ্রাবস, তারপর ছোট ছোট প্লান্টস, ওগুলো সব একসাথে মিলে ঝুলে একেবারে না একটা এরকম একটা ছাদের মতন তৈরি করে, ছোট ছোট ছাদের মতো। ঠিক আছে, তো ওর তলাতে অনেক জায়গা থাকে, তো অনেকে ওখানে বসে বসে থাকে বা অনেক রেস্ট নেয় ওখানে ছায়াতে। তো সেই যে ছোট্ট জায়গা সেটাকে বলা হয় ক্যানোপি, মানে একটা টেন্টের মতন হয়ে থাকে অ্যাকচুয়ালি। তো সেই ক্যানোপির আন্ডারে বসেছিল না ট্রি এর আন্ডারে বসেছিল না আমব্রেলা, একটা ছাতার তলায় বসেছিল? তো আমরা সবাই জানি যে ওল্ড মেন আর সিটিং আন্ডার আর ট্রি, তারা তো গাছের তলাতেই বসেছিল, তাই তো? নেক্সট দেখো কি বলছে, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপস অফ দেয়ার। আচ্ছা, এই ল্যাপস কথাটার মানে কি? ল্যাপ মানে কি? ল্যাপ মানে হচ্ছে কোল। মায়ের কোলে
মায়ের কোল বলে না, মায়ের কোলে সন্তান বসে থাকে, তো সেই কোল কথাটার ইংরেজি হচ্ছে ল্যাপ, LAP, ল্যাপ। তাহলে ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপস অফ দেয়ার কার, মাদার, ফাদার অর আন্ট। ভেরি ইজি কোয়েশ্চেন। আমরা যদি কবিতাটা নাও পড়ি তাহলেও কিন্তু ইউজিং আওয়ার কমন সেন্স উই ক্যান ইজিলি আনসার দ্য কোয়েশ্চেন। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ, মাদার। ঠিক আছে, তো আমাদের এইটা মোটামুটি শেষ হলো। এবার আমরা নেক্সট সেকশনে যাচ্ছি, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। তার মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, কমপ্লিট দ্য ইনফরমেশন। তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন্স আসার চান্সেস কিন্তু আছে। তো দেখো ফার্স্টটা কি বলছে, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য বার্ডস অফ দ্য বুশ মানে হচ্ছে আমাদের যে মানে যে ঝোপঝাড়ের, বুশ মানে আমরা জানি ঝোপঝাড়, তো এই ঝোপঝাড়ের মধ্যে যে পাখিরা কিসের গান গাইছে, তো ঝোপঝাড়ের মধ্যে পাখিরা গাইছে বেলস চিয়ারফুল সাউন্ড। ঠিক আছে, তাহলে বেলস চিয়ারফুল সাউন্ড, এটা আমাদের একদম টেক্সট থেকে ইনফরমেশন আমরা পেয়েছি, তো সেই ইনফরমেশনটা নিয়ে আমরা কিন্তু এই আনসারটা দিলাম। ওল্ড জন সিটস অ্যামং দ্য ওল্ড ফোক, ওল্ড জন সিটস অ্যামং দ্য ওল্ড ফোক। এই ওল্ড জনের ওপর আমি তোমাদের একটা বলে দিই, যে যখন বাড়িতে কবিতাটা পড়বে তখন এই কবিতাটা যখন পড়বে পার্টিকুলারলি এই ওল্ড জন, তারপর ওল্ড ফোকের যে সেগমেন্টটা রয়েছে না, এই সেগমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে একটা বা দুটো কোয়েশ্চেন কিন্তু তোমরা ধরে রাখতে পারো, পরীক্ষাতে আসবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন। ঠিক আছে, তো দেখো তোমাদের এক্সারসাইজেও রয়েছে, বা এর বাইরে থেকেও আসলে কিন্তু এর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। The old John sits among the old folk. The sport of the children reminds the old man of their own youth days. কি মনে করায় না, own youth days, তাদের নিজেদের যৌবনকালের কথা মনে পড়ায়। দেখো এটা কিন্তু আবার সেই ওল্ড ম্যানদের একটা সেগমেন্ট থেকে দেওয়া হয়েছে, দ্য রিমাইন্ডস অফ দ্য ওল্ড মেন অফ দেয়ার ওন ইউথ ডেজ। বাচ্চারা যে খেলছে, বাচ্চাদের খেলতে দেখে সেই বৃদ্ধ লোকদের কি মনে পড়ছে না, তাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে, যে আমিও যখন ছোট ছিলাম তখন এভাবেই আমরাও খেলাধুলো করতাম। চল, দ্য চিলড্রেন আর নেক্সট কোয়েশ্চেন, দ্য চিলড্রেন আর টায়ার্ড। চিলড্রেনরা কখন টায়ার্ড হয়? দ্য চিলড্রেন আর টায়ার্ড ওয়েন দ্য সান ডিসেন্ডস। ডিসেন্ডস কথাটার মানে অস্ত যাওয়া। ঠিক আছে, তো ডিসেন্ডের একটা তো ডিসেন্ড এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা থেকে আমরা আরো একটা জিনিস পেতে পারি, যে ডিসেন্টের একটা অ্যান্টনিম কি হতে পারে। ডিসেন্ড মানে তো ডুবে যাওয়া, ডিসেন্ডের হচ্ছে অ্যান্টনিম বা বিপরীতার্থক শব্দ অ্যাসেন্ড। মানে অ্যাসেন্ড মানে কি, অ্যাসেন্ড মানে হচ্ছে বলে না অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, তো সেইটা হচ্ছে আমাদের অ্যাসেন্ড আর ডিসেন্ড। যখন সূর্য ডুবে যায় তখন বাচ্চারা টায়ার্ড হয়ে পড়ে। নেক্সট, ইন দ্য ইভিনিং দ্য স্পোর্ট অফ দ্য চিলড্রেন। বিকেল বেলায় যে বাচ্চাদের যে খেলাধুলো সেটা কি হয়? ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন কাম টু অ্যান এন্ড, একটা শেষ হয় সেইখানে। ঠিক আছে, তো ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন কাম টু অ্যান এন্ড। তো অ্যাক্টিভিটি 3-তে একটা আমরা কোয়েশ্চেন আনসার্স নিয়ে আমরা আলোচনা করব। তো কোয়েশ্চেন আনসার্সটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের এমসিকিউ পোর্শন বা ওই ছোটখাটো ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো তোমরা করলে, তো তোমাদের কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা রইল, যে একটু নিজেরা দেখো তো, যে এই ক্লাসটা করতে করতে আমি আনসার্সগুলো বলার আগেই তোমরা নিজেরা কারা কারা আনসার দিতে পারলে এবং কতটা তোমাদের অ্যাকিউরেট হলো। তো যদি দেখো যে তোমরা মোটামুটি সব আনসার দিতে পেরেছো, তাহলে তো বলবো তোমাদের প্রিপারেশন একদম ওকে আছে। আর যদি এমন হয় যে তোমাদের মনে হচ্ছে যে না, আমার তো আনসারটা ঠিক হয়নি বা আর একটু ভালো হলে ভালো হতো, তাহলে তো বুঝবো যে প্রিপারেশনে একটু হলেও কিন্তু খামতি আছে। আর এই প্রিপারেশনে খামতি দূর করার জন্য একটা মহৌষধ হচ্ছে একটা সুন্দর স্টাডি ফ্লো মেনটেন করে সারা বছর পড়াশুনো করা। তো সেই স্টাডি ফ্লোটা ঠিক কেমন হলে আমার প্রিপারেশনে কোনো খামতি থাকবে না, চলো একটু দেখে নেওয়া যাক। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া। তারপর
সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া। এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। দেখলে তো, এইরকম একটা স্টাডি ফ্লো যদি তোমরা সবাই মেনটেন করো তাহলে কিন্তু পরীক্ষাতে মানে একেবারে 100% মার্কস পাওয়া থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না। আমি সুমিত স্যার তোমাদেরকে কথা দিচ্ছি। চলো তাহলে আমরা শুরু করি আমাদের অ্যাক্টিভিটি 3। কি বলছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এবার কোয়েশ্চেন আনসার্স আমরা লেখা শিখবো। তো আমি যেরকম প্রতিটা ক্লাসে বলে থাকি যে আমার ক্লাস যারা যারা করো তারা জানবে যে কোয়েশ্চেন আনসার্স কিন্তু মানে ইংলিশের কোয়েশ্চেন আনসার্স, লিটারেচারের কোয়েশ্চেন আনসার্স কিন্তু শুধুমাত্র আমি লিখিয়ে দিলাম বা তোমরা স্ক্রিনশট তুলে নিলে এই ক্লাসটার দিয়ে লিখলাম, মুখস্থ করলাম, পরীক্ষায় গিয়ে আমি করে দিলাম, তাহলেই কিন্তু সেখানে শেষ নয়। যদি এর বাইরে থেকে কোয়েশ্চেন আছে বা তোমরা 9, 10, 11, 12-এ কি করে ইংলিশ লিখবে, তার জন্য আমাদের দরকার হচ্ছে যে কোয়েশ্চেন আনসার্সটাকে ভালো মতন লেখা শেখা। তো তোমাদের এক্সারসাইজ তুলে দেয়, তোমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই ভুলটাই করো যে বইতে যা থাকে, ইভেন অনেক সময় আমি দেখেছি কবিতাতেও যা থাকে সেই সেম লাইনটা তোমরা টুকে দাও, তাহলে কিন্তু কেটে 0 বসিয়ে দেবে, এবং তাই হয়। আর সেই জন্যই তোমাদের সেই ফল্টটা যাতে আর না হয় ইন ফিউচার, তার জন্যই আমার এই ক্লাসটা নিয়ে আসা। এই ক্লাসে এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি 3-তে কোয়েশ্চেন আনসার্স আমরা কি করে লিখতে পারি। ঠিক আছে, একটা কবিতা থেকে কি করে সেই ফর্মটাকে চেঞ্জ করে আমরা কোয়েশ্চেন আনসার্স লিখতে পারি প্রোজে। চলো কি বলছে? হোয়াট আর দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। কবিতাতে দুটো পাখি যে মেনশন করা রয়েছে তার নাম কি? ঠিক আছে, তাহলে দেখি আমরা একেবারে দেখো কোয়েশ্চেন্সটা ধরে আমরা আনসারসটা লিখবো। তো দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম, এটাকে আমরা স্টার্ট করবো এইভাবে, দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম আর। কেন আর বললাম? কারণ সাবজেক্ট আমাদের এখানে দুটো, সেই জন্য। দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ। দুটোই বিদেশি পাখি, তো তোমরা গুগলে ছবি দেখে নিতে পারো। আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, বানান দুটো কিন্তু সবাই ভালো করে খেয়াল করবে। বানান যদি ভুল হয়, স্কাইলার্ক আর থ্রাশ বানান, তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। তাহলে এইভাবে আমরা একটা আনসারটা লিখলাম। নেক্সট দেখি কোয়েশ্চেন।
হু ইজ সিটিং আন্ডার দ্য ওক? ওক গাছের নিচে কে বসেছিল? ওল্ড জন। দেখো এখানে একটা জিনিস বোঝাই, দেখো কোয়েশ্চেনটা স্টার্ট হচ্ছে কি দিয়ে বলো তো? একটা WH ওয়ার্ড দিয়ে, তাই না? WH কোয়েশ্চেন্স তো তোমরা শিখেছো এর আগের ক্লাসে, বা এই ক্লাসেও স্কুলে তোমাদের করিয়েছে। তো এই WH কোয়েশ্চেন্স দিয়ে যদি আমাদের কোয়েশ্চেন্সটা থাকে, স্পেশালি এই হু ওয়ার্ডটা দিয়ে যদি থাকে, তাহলে আমরা আনসারে যেটা করব সেটা হচ্ছে এই হু ওয়ার্ডটাকে আমরা আনসারটা দিয়ে রিপ্লেস করব। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, যেমন দেখো কোয়েশ্চেনটা আমি একবার পড়ে দিই। হু ইজ সিটিং আন্ডার দ্য ওক? ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক। ঠিক আছে, এবার এই যে ওল্ড জন, তার মানে কি? ওল্ড জন হচ্ছে আমার আনসারটা, তাই তো? তাহলে ওল্ড জনকে দিয়ে আমি হুকে রিপ্লেস করতে পারি তো? তাহলে দেখো হু এর বদলে আমি ফার্স্টেই লিখলাম ওল্ড জন। এইবার শুধু ওল্ড জন লিখলেই হবে না, আমরা আনসারটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে গেলে আর একটুও লিখতে হবে। তাই জন্য আমি কি লিখলাম? ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, সাদা চুলের মানে পাকা চুলের ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। তার বয়স্ক মানুষজনদের সঙ্গে বসে তিনি গল্প করছিলেন। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু আমরা আনসারটা লিখবো। হুকে রিপ্লেস করব ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার এইটুকু দিয়ে। তারপর দেখো আমি পুরোটা লিখেছি ইজ সিটিং আন্ডার দ্য ওক। এটা আমি একটা এক্সট্রা অ্যাড করেছি, তোমরা যদি অ্যাড করো ফুল মার্কস পাবে এবং খাতার ইমপ্রেশনটাও কিন্তু এক্সামিনারের কাছে ভালো হবে। নেক্সট, pick out an expression from the poem to show that the old men are happy to see the children playing. তো এমন একটা এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশন মানে হচ্ছে কবিতাটার মধ্যে এমন কোন লাইন, যখনই কবিতা থেকে কোয়েশ্চেন দিয়ে এরকম বলবে যে পিক আউট অ্যান এক্সপ্রেশন, তখন বুঝবে যে একেবারে কবিতা থেকে আমাদের লাইন দুটো কপি করতে হবে, মানে আমাদের কবিতার ওই লাইন দুটো তুলে দিতে হবে যেই লাইনেই এক্সপ্রেশনটা বোঝা যাচ্ছে আর কি। তো এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম টু শো দ্যাট দ্য ওল্ড মেন আর হ্যাপি টু সি দ্য চিলড্রেন প্লেইং। এমন কোন এক্সপ্রেশন যেখানে বোঝা যাচ্ছে যে বাচ্চাদের দেখে বৃদ্ধ লোকরা খুশি হচ্ছে? দেখো এই যে অ্যান্সারটা আমি লিখেছি, দেখো একটা ইনভার্টেড কমা দিয়ে শুরু করবে। কেন ইনভার্টেড কমা দিয়ে শুরু করবে? না, যখন আমি কবিতা থেকে একটা লাইন তুলছি তার মানে আমি ওটাকে কোট করছি, তাই জন্য কিন্তু দেখো আমি গোটা লাইনটা একটা কোটেশনের মধ্যে রেখেছি। এবং কবিতার লাইন যখন আমি লিখছি একটা স্ল্যাশ এভাবে দিতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই পুরো বিষয়টাকে আমি যদি কবিতার মতন পরপর সাজাই তাহলে লাইনটা এখানে এন্ড হবে। তো সেই জন্য কবিতাকে যখন এরকম প্রোজের ফরম্যাটে লেখা হয় তখন একটা লাইনের শেষে এরকম করে স্ল্যাশ দেওয়া হয়। দেখো প্রতিটা জায়গাতে এরকম করে স্ল্যাশ রয়েছে। তাহলে তোমরা এভাবেই লিখবে, একটা কোটেশন দেবে এবং কবিতার এই লাইনটা দে লাফ অ্যাট আওয়ার প্লে স্ল্যাশ নেক্সট লাইন। এবং এই যে নেক্সট লাইন শুরু হচ্ছে না, তার প্রমাণ হচ্ছে দেখো এখানে অ্যান্ডটা একটা ক্যাপিটাল লেটারে শুরু হচ্ছে। বুঝতে পারছো? তো এই যে অ্যান্ডটা ক্যাপিটাল লেটারে শুরু হচ্ছে, আবার দেখো এখানে শেষ হচ্ছে, আবার এখানে সাচের এসটা ক্যাপসে শুরু হচ্ছে। এই ফরম্যাটগুলো কিন্তু ভালো করে শিখে রাখো, যদি তোমরা পরীক্ষাতে লিখতে পারো ফুল মার্কস পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এক্সামিনারের কাছেও কিন্তু তোমাদের খাতার এক্সপ্রেশনটা আরো অনেক ভালো হবে। তো অ্যান্ড সুন দে সে such were the joys, আর একটা লাইন শেষ হলো when we all girls and boys, যখন আমরা এরকম ছিলাম। তো এই এক্সপ্রেশনটা গোটাটাই হচ্ছে আমার কবিতার একটা লাইন, সেই জন্য আমি এভাবে লিখলাম। বুঝতে পেরেছো? তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো যাতে ভবিষ্যতে তোমরা দেখে মাথায় ধরে রাখতে পারো। নেক্সট, what do the children do when evening descends? যখন বিকেল হয়, সূর্য অস্ত যায়, তখন বাচ্চারা কি করে? when evening descends the children go back to their mother's lap. এমসিকিউ তো এটা আমরা পড়েছি, for taking rest, তাই না? তোমরাও তো যাও, তোমরা যখন স্কুল থেকে এসে ব্যাগটা রেখেই দৌড়ে খেলতে যাও, তারপর খেলাধুলোর পর যেই সন্ধে বাজে মা ডাকে কিরে পড়তে আয়, তখন কি করো? ক্লান্ত হয়ে একেবারে গিয়ে মার কাছে গিয়ে বসো, একটু খাওয়া দাওয়া করো বা মার সঙ্গে একটু মজা করো তো? ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসটা তো এখানে তাই বলছে, when evening descends the children go back to their mother's lap for taking rest. নেক্সট, আমাদের গ্রামারি নিউজ রয়েছে।
তো গ্রামারি নিউজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টেক্সচুয়াল যত গ্রামার্স রয়েছে তোমাদের টেক্সট বইতেরই, এক্সারসাইজটা খুললেই তোমরা দেখতে পাবে, সেই গ্রামারগুলোকে আমরা এখানে ধরে ধরে সলভ করব। কেন করছি? এই এক্সারসাইজের যে গ্রামারগুলো রয়েছে টেক্সচুয়াল গ্রামারের কিন্তু এখন একটা খুব সুন্দর ইম্পর্টেন্স রয়েছে। মানে প্রায় প্রতিটা স্কুলেই আমি দেখছি যে টেক্সচুয়াল গ্রামার থেকে কিন্তু কোয়েশ্চেন সেট করছে, ঠিক আছে? তাই জন্য ছাড়া যাবে না, টেক্সচুয়াল গ্রামারও ছাড়া যাবে না। তোমরা বাইরের গ্রামারও যত না প্র্যাকটিস করবে, টেক্সচুয়াল গ্রামারও কিন্তু একটু হলেও প্র্যাকটিস করতে হবে, কারণ একদম ছাক্কা নাম্বার এখান থেকে তোমরা পেতে পারো। চল, তো গ্রামারি নিউজে আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেই চ্যাপ্টার না সরি মানে যেই টপিকটা নিয়ে তোমাদের অ্যাক্টিভিটি 4 রয়েছে, বলছে যে ইউজ ক্যান, কুড, শুড, উড অ্যান্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো তোমরা একটু কেউ আমাকে বলতে পারবে যে এই যে দেখো ক্যান, তারপরে আচ্ছা আমি পেনটা একটু চেঞ্জ করে নিই, দেখো ক্যান, কুড, তারপর শুড, তারপর এই যে উড, ঠিক আছে, মাইট, মে, আরো কিছু থাকতে পারে। তো এই ওয়ার্ডগুলোকে কি বলে? এই ওয়ার্ডগুলোকে কি বলে? এই ওয়ার্ডগুলোকে বলা হয় মডাল অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব যারা পড়েছো ভার্বস এর চ্যাপ্টারে, অক্সিলিয়ারি ভার্ব তো অনেক রকম হয়, তাই না? অ্যামিজারও হয়, আবার মোডালসও হতে পারে। তো এই মোডাল অক্সিলিয়ারি ভার্বকে বলা হয় শর্টে আমরা কি বলি? মোডালস। কি বলি আমরা? মোডালস, ঠিক আছে? তো এই মোডালস এর আন্ডারে কি কি পড়ছে? এই যে এগুলো তো পড়ছেই, এছাড়া পড়ছে ক্যান, মে, ঠিক আছে? তারপর তোমরা যখন মানে টেন্সের ফিউচার টেন্স লেখো, এই ওয়ার্ড দুটো ইউজ করো, উইল, শ্যাল, ঠিক আছে, এটসেট্রা। তো এই সমস্তগুলোই কিন্তু আমাদের মোডালস এর মধ্যে পড়ছে। তো এই মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটিটা ফিল আপ করতে হবে। দেখি, বলছে ড্যাশ আই ইউজ ইউর ফোন, ঠিক আছে? ড্যাশ আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার, দেখো এই কোয়েশ্চেনটা পড়ে আমাদের সেন্সটা কি আসছে? লিটারেচার বা ল্যাঙ্গুয়েজ যখনই তোমরা করবে, রুলস তো ফলো করবেই, সেই সাথে কিন্তু সেন্সটাকে সজাগ রাখতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট ইয়োর সেন্স, ঠিক আছে? যে একটা ভাষা আমি কিভাবে বলছি, কিভাবে প্রোনাউন্স করছি, তার উপর কিন্তু মানে বদলে যায়। তাই জন্য আমাদের সেন্সটা বুঝতে হবে। ড্যাশ আই ইউজ ইয়োর ফোন, তার মানে কি? মানে বলতে চাওয়া হচ্ছে যে আমি কি তোমার ফোনটা ইউজ করতে পারি, মানে এরকম একটা পারমিশন চাওয়া হচ্ছে। তাহলে এখানে কি হতে পারে বলো তো? যতগুলো লিস্ট আমরা দেখলাম, এখানে হতে পারে যে ক্যান আই ইউজ ইয়োর ফোন, এটা কিন্তু আমাদের আনসার। আমি কি তোমার ফোনটা ইউজ করতে পারি? নেক্সট কি বলছে? শি ড্যাশ বি ইন হার বেডরুম। আচ্ছা, তো শি ড্যাশ বি ইন হার বেডরুম, তার মানে কি? সে তার বেডরুমে থাকতে পারে। তার মানে এটা একটা পসিবিলিটি বোঝাচ্ছে, তাই তো? পসিবিলিটি যদি বোঝায়, যখন আমাদের মোডাল ভার্বসে পসিবিলিটি বোঝাবে, যখন আমাদের মোডাল ভার্বসে পসিবিলিটি বোঝাবে, তখন যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে মাইট, ঠিক আছে? মাইট। তাহলে এটাও একটা পসিবিলিটি বোঝাচ্ছে না? তাহলে পসিবিলিটি বোঝালে এটা কি হয়ে যাবে? শি মাইট বি ইন হার বেডরুম, সে তার বেডরুমে থাকতে পারে। নেক্সট, দ্য প্রোগ্রাম ড্যাশ বি ফিনিশড বাই নাও। দেখো এই সেন্টেন্সটা পড়ে আমাদের কি মনে হচ্ছে? তাহলে এই সেন্টেন্সটা পড়ে আমাদের মনে হচ্ছে যে প্রোগ্রাম ড্যাশ বি ফিনিশড বাই নাও, মানে প্রোগ্রাম এখনের মধ্যে বা এই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, মানে শেষ হয়ে যাওয়া উচিত। তাহলে উচিত যদি হয়, তো ছোট ছোট ট্রিক্স এগুলো আমরা মনে রাখবো, বুঝতে পেরেছো তো? তো বাংলায় যাকে উচিত বলা হয় তাকে ইংলিশে কি বলে বলো তো? তাকে ইংলিশে বলা হয় শুড, তাই তো? তাকে ইংলিশে শুড বলে। তাহলে দ্য প্রোগ্রাম কি হবে আনসারটা? দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও। দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও। তো তোমরা পরীক্ষায় যদি এটা পাও, হোপফুলি তোমরা অপশনস পাবে, আর অপশনস যদি নাও পাও তাহলেও কিন্তু আমি যেভাবে তোমাদের এই ক্লাসটাকে বোঝাচ্ছি, সেন্স দেখে এবং এই ছোট ছোট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে তোমরা কিন্তু অপশনস না থাকলেও ইজিলি আনসার দিতে পারবে। ওকে, চলো নেক্সট যাই।
শি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি। শি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি মানেটা কি? তাহলে স্পেন্ড আওয়ার্স কথাটার মানে কি? স্পেন্ড মানে খরচ করা, আওয়ার্স মানে সময়। তো তা সে সময় কাটাতো ইন দ্য লাইব্রেরি, তাহলে লাইব্রেরিতে সময় কাটাতো। তাহলে কেউ যদি কোনোদিন কোনো কাজ দীর্ঘকাল ধরে একটা সময় করতো, হ্যাঁ, এই তাহলে কি বোঝায় বলো তো? তাহলে দুটো জিনিস ইউজ হয় জেনারেলি। তাহলে দুটো, একটা কি জিনিস হয়? ইউজড টু কথাটা ইউজ হয়, আর একটা ইউজ হয় would। তাহলে ইউজ টু আর would, তাহলে মানে এখানে আমাদের বলেছে মোডালস দিয়ে একটা ফিল আপ করতে হবে, এবং আমাদের অপশনসেও কিন্তু কি রয়েছে এই দেখো, আমরা যদি অপশনসগুলো একটু দেখে নিই চট করে, তো এখানে কিন্তু আমাদের ইউজ টু নেই, এখানে আমাদের রয়েছে would। তাই জন্য আমার এই আনসারটা এখানে অবশ্যই আমি দেব would। তার মানে এবার পড়ো, শি উড স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, সে ঘন্টার পর ঘন্টা ধরে লাইব্রেরিতে কাটাতো। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই ইউজ টু আর উডের মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে, সেটাও একটু জেনে রাখা উচিত। ইউজ টু মানে হচ্ছে কোনো কাজ সে যদি রেগুলারলি করতো, ঠিক আছে, সে রেগুলারলি মানে আমি যদি বলি ধরো শি ইউজ টু ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং, মানে সে রোজ সকালবেলা হাঁটতো, তাহলে দীর্ঘদিন ধরে এটা তার অভ্যাস। মানে ইউজ টু কথাটা অ্যাকচুয়ালি বোঝায় যদি আমরা অভ্যাস রিলেটেড কিছু আমরা বলি, অভ্যাস বা হ্যাবিট, অভ্যাস বা হ্যাবিট জাতীয় কোনো কাজ, তখন আমরা ইউজ টুটা জেনারেলি ইউজ করি, আদারওয়াইজ উড। তো লাইব্রেরিতে সে সময় কাটাতো, কিন্তু সেটা তো তার অ্যাকচুয়ালি অভ্যাস ব্যাপারটা নয়, সে সময় কাটাতো, অনেকটা সময় একসঙ্গে থাকতো, তাই জন্য কিন্তু এখানে আমরা উড দেব, ঠিক আছে। নাম্বার 5, হি ড্যাশ রান ফাস্ট। কি বলছে? হি ড্যাশ রান ফাস্ট। তো এখানে দেখো রান, রান মানে দৌড়নো, তাহলে দৌড়নো বিষয়টা যখন বলছি, তাহলে সেটা তার একটা কি ক্যাপাবিলিটি বোঝাচ্ছে না? সেটা তার একটা ক্যাপাবিলিটি বোঝাচ্ছে। তো তাহলে ক্যাপাবিলিটি বা বাংলায় যেটাকে বলে ক্ষমতা, ঠিক আছে, তো সেটা কি ক্যান, ক্যান দিয়ে আমরা ইউজ করতে পারি, আদারওয়াইজ কুড, ক্যান অর কুড, ক্যানের পাস্ট ফর্ম কুড। তাহলে এখানে বলেছে হি ড্যাশ রান ফাস্ট, তাহলে এখানে কিন্তু আমরা এই দুটোই ইউজ করতে পারি, ক্যান অ্যান্ড কুড, কারণ এখানে আমরা টেন্সটা আলাদা করে বুঝতে পারছি না যেহেতু, সেই জন্য আমরা ক্যান কুড দুটোই ইউজ করতে পারি। কিন্তু অ্যাজ ফার অ্যাজ আওয়ার অপশনস আর কনসার্ন, তো সেক্ষেত্রে ক্যানের ইউজ একবার হয়ে গেছে, ক্যান আই ইউজ ইউর ফোন, তো আমাদের বাকি পড়ে থাকে কুড, সেই জন্য আমরা এখানে কুডটাই দেব। বাট যদি তোমাদের অপশনস না থাকে তাহলে কিন্তু তোমরা ক্যান কুড এই দুটোই লিখতে পারবে, ঠিক আছে। চল নেক্সট আমাদের রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 7A, যেখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। তো এই যে ওয়ার্ডস গুলো আছে, দেয়ারফোর, হিয়ার, কেয়ারফুলি, ফ্লুয়েন্টলি, টুমরো, এই ওয়ার্ডস গুলো দিয়ে আমাদের কি করতে হবে? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করতে হবে। চলো একবার দেখে নি কি বলছে। হি ক্রসড দ্য রোড, কি বলছে? হি ক্রসড দ্য রোড ড্যাশ, কি হতে পারে বলো তো এখান থেকে? হি ক্রসড দ্য রোড দেয়ারফোর হতে পারে। দেয়ারফোর মানে কি? আগে আমাদের ওয়ার্ডস গুলোর মানে আমরা বুঝবো। তাহলে আমরা যে ওয়ার্ডগুলোর মানে বুঝবো, দেয়ারফোর মানে হচ্ছে সুতরাং বা অতএব, হিয়ার মানে এখানে, কেয়ারফুলি মানে খুব সতর্কভাবে, ফ্লুয়েন্টলি মানে একেবারে মানে ফ্ললেসলি, ফ্লুয়েন্টলি, টুমরো মানে আগামীকাল। তাহলে এখানে আমরা দেখো তো, হি ক্রসড দ্য রোড, যখন রোড ক্রসিং এর একটা বিষয় আসছে তখন কি হতে পারে এই ওয়ার্ডগুলোর মধ্যে মোস্ট পারফেক্ট? কি হতে পারে? কেয়ারফুলি। তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে কেয়ারফুলি। হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি, সে খুব সাবধানে রাস্তা ক্রস করেছিল। নেক্সট, মাই আঙ্কেল উইল অ্যারাইভ, আমার কাকা আসবেন। উইল, এই দেখো আবার একটা মডাল ইউজ আছে। তাহলে এই যে এখানে মডালটা ইউজ আছে, আমরা বুঝতে পারছি যে এই মডালটা, এই উইল বা শ্যাল, এই মডাল থাকা মানে এটা একটা ফিউচার টেন্স ডিনোট করছে, তাই নয় কি? ফিউচার টেন্স যদি ডিনোট করে তাহলে বলো তো এখানে মানে এটা টাইম বোঝাচ্ছে, তাহলে টাইম বোঝাচ্ছে এর মধ্যে কোন ওয়ার্ডগুলো হতে পারে? দেয়ারফোর তো হবে না, হিয়ার হবে না, কেয়ারফুলি হবে না, ফ্লুয়েন্টলিও হবে না, তাহলে আমাদের কি হতে পারে? একমাত্র পড়ে রইল
টুমরো, মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমরো। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, ওয়েট ড্যাশ ফর সাম টাইম। ওয়েট করতে বলছে, ওয়েট করো কিছু সময়ের জন্য। তাহলে এর মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট কি হতে পারে? কেয়ারফুলি হবে না, ফ্লুয়েন্টলি তো হবে না, টুমরো হবে না, দেয়ারফরও হবে না, হবে কি? হিয়ার। কি হবে? হিয়ার। ওয়েট হিয়ার ফর সাম টাইম, এখানে কিছু সময়ের জন্য ওয়েট করো। নেক্সট, she speaks dash therefore here carefully fluently tomorrow, it is very easy। যখনই স্পিকিং এর কথা আসছে তো আমরা কি বলি? ফ্লুয়েন্টলি, তাই না? আমরা বলি তো যে ও না ইংলিশটা খুব ফ্লুয়েন্টলি বলতে পারে, ও না স্প্যানিশটা খুব ফ্লুয়েন্টলি বলতে পারে। তো এই যে ফ্লুয়েন্টলি বলার, সেটাকে আমরা জেনারেলি উই অ্যাসোসিয়েট দ্য ওয়ার্ড ফ্লুয়েন্টলি উইথ দ্য স্পিকিং অফ ল্যাঙ্গুয়েজ, দ্য স্পিকিং অফ এনি ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে যখনই স্পিক কথাটা আছে আমরা এখানে কি দেব? ফ্লুয়েন্টলি। বোঝা গেল? নেক্সট, তার মানে বলো তো এখানে বাকি কি পড়ে রইলো? বাকি পড়ে রইলো একটা দেয়ারফর। তো দেয়ারফরটা আশা করি নেক্সট কোয়েশ্চেনটাতে হবে। হি ইজ ড্যাশ আনহ্যাপি, তাহলে সে অসুখী। তাহলে এখানে যদি আমরা দেখো দেয়ারফর কথাটা দিই, হি ইজ দেয়ারফর আনহ্যাপি, সে অতএব আনহ্যাপি, মানে দাঁড়াচ্ছে হি ইজ দেয়ারফর আনহ্যাপি। নেক্সট, activity 7b, some more words are given below, fill in the blank choosing appropriate words from this, note that some extra words are given। তো আমরা কোয়েশ্চেনটা দেখলে এটা আরো ভালো বুঝতে পারবো। একই রকম ভাবে দেখো দেওয়া আছে এখানে অনেকগুলো মানে ক্লাস্টার অফ ওয়ার্ডস দেওয়া আছে, তো সেই ওয়ার্ডস গুলো দিয়ে এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা দেখব। তো এখানে বলছে আর ওয়ার্ডস আর ড্যাশ ট্রু, তাহলে দেখো এখানে এই যে ক্লাস্টার অফ ওয়ার্ডসটা দেওয়া আছে, এই ক্লাস্টার অফ ওয়ার্ডস গুলোর মধ্যে থেকে কোন ওয়ার্ডটা হতে পারে? আর ওয়ার্ডস আর ড্যাশ ট্রু। আমরা প্রথমে এই যে প্রত্যেকটা ওয়ার্ডস এর মানেটা বুঝবো, মানেটা বুঝলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লিটলি মানে কি? কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে। হ্যাপিলি মানে খুশি বা সুখী। কোয়াইট মানে হচ্ছে অল্প। ক্লোজলি মানে খুব কাছাকাছি। পার্টলি মানে আংশিকভাবে। এই পার্টলি কিন্তু অনেকটা কমপ্লিটলির একটা অ্যান্টনিম হিসেবে ইউজ করা যেতে পারে, পার্টলি কমপ্লিটলি। রাদার মানে বরং, ডিপলি মানে হচ্ছে গভীরভাবে। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি হার ওয়ার্ডস আর, এই যে কমপ্লিটলি অ্যান্ড পার্টলি, এই দুটো ওয়ার্ডসই কিন্তু ঠিক হচ্ছে, তাই না? হার ওয়ার্ডস আর কমপ্লিটলি ট্রু, তার কথা পুরোটা সত্যি, আবার পার্টলি ট্রু, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই দুটো ওয়ার্ডস এর মধ্যে যে কোনো একটা ইউজ করতেই পারি, বাট এখানে এই কোয়েশ্চেনটাতে আমি কিন্তু পার্টলি ওয়ার্ডটাই ইউজ করব, তার কারণ কমপ্লিটলির একটা জায়গা এখানে আছে, ঠিক আছে? সেটা আমি তোমাদের দেখাবো। বাট যদি তোমাদের এটা সম্পূর্ণ না, তোমরা অপশনস গুলো দেখে তারপর করবে, ঠিক আছে? এমন কোনো জায়গা আছে যেখানে কমপ্লিটলি ছাড়া অন্য কিছু যাবে না, সেই জন্য আমি কমপ্লিটলি দিয়েছি, আর এখানে কিন্তু আমি পার্টলি দিয়েছি। যদি তোমরা অপশনস না পাও, যদি শুধু এই একটা পাও, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটাই হতে পারে। চলো দেখি। দ্য ম্যান ইজ ড্যাশ রুইন্ড। এই রুইন্ড কথাটার মানে কি? এই রুইন্ড কথাটার মানে হচ্ছে ধ্বংস। রুইন মানে হচ্ছে ধ্বংস, RUIN। রুইন মানে হচ্ছে ধ্বংস, ঠিক আছে? বা ধ্বংসস্তূপ বা ধ্বংস প্রাপ্ত, সেটাকে বলা হয় রুইন বা রুইন্স। তাহলে রুইন্ড হচ্ছে রুইনের ভার্ব ফর্ম। তাহলে দ্য ম্যান ইজ, সরি ভার্ব ফর্ম না, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে? দ্য ম্যান ইজ ড্যাশ রুইন্ড, মানে অ্যাকচুয়ালি ভার্ব ফর্ম, মানে নন ফাইনাইট ভার্ব। দ্য ম্যান ইজ অ্যাকচুয়ালি রুইন্ড। তাহলে এটা কি হচ্ছে? ম্যান ধ্বংস, পুরো লোকটা পুরো ধ্বংস হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এই যে কমপ্লিটলি কথাটাকে ইউজ করতে পারি, তাই না? তার মানে এখানে যদি আমি তাহলে কমপ্লিটলিটা লিখেই দিই, তো এখানে কমপ্লিটলি ছাড়া অন্য কিছু হচ্ছে না, তাই জন্য কিন্তু এখানে আমি পার্টলি কথাটা দিলাম। বাট এই কোয়েশ্চেনটা যদি না থাকতো, তাহলে কিন্তু তোমরা এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারতে, ঠিক আছে? নেক্সট, দ্য ওল্ড ম্যান ওয়াকস ড্যাশ স্লোলি। দ্য ওল্ড ম্যান ওয়াকস ড্যাশ স্লোলি। ওল্ড ম্যান কিভাবে হাঁটে? না স্লোলি হাঁটে। তো কিরকম স্লোলি? না এখানে দেখো যতগুলো ওয়ার্ডস আছে তার মধ্যে যে রাদার, এই রাদার কথাটা আমি যদি দিই,
দ্য ওল্ড ম্যান ওয়াকস রাদার স্লোলি, বৃদ্ধ মানুষটা বরং আস্তে আস্তে হাঁটে। তো এটা একটু মানেটা অ্যাপ্রোপ্রিয়েট দাঁড়াচ্ছে বাকিগুলোর তুলনায়, ঠিক আছে, তাই জন্য এখানে হবে রাদার। হি ওয়াজ ড্যাশ মুভড বাই দ্য ইনসিডেন্ট, তো এখানে মুভ কথাটার মানে কি? তো মুভ মানে তোমরা জানো যে কাউকে মুভ করা বা ঠেলে দেওয়া, তাই তো, এই মানে মুভ দ্যাট অ্যাসাইড মানে ওটা ওখানে সরিয়ে দাও আমরা বলে থাকি। কিন্তু মুভের কিন্তু আরো একটা মানে হয়, মুভ কথাটার আরেকটা মানে হচ্ছে কি? ইনফ্লুয়েন্স। এই মুভ মানে কিন্তু সেই ব্যথার মলম মুভের কথা ভেবো না, ঠিক আছে, এই মুভ মানে কিন্তু ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত, যাকে বাংলায় আমরা বলতে পারি প্রভাবিত, ঠিক আছে, মানে কোনো ঘটনার দ্বারা প্রভাবিত সেটাকে বলা হয় মুভড, ঠিক আছে। সো সবসময় মুভ কিন্তু ওই অ্যাডভার্টাইজের ব্যথার মলম নয়, এখানে মুভ মানে কিন্তু ইনফ্লুয়েন্সড। চলো তাহলে হি ওয়াজ ড্যাশ মুভড বাই দ্য ইনসিডেন্ট, তাহলে এখানে কি হতে পারে? সে এক ইনসিডেন্টের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়ে গেছে, মানে শকড হয়েছে বা কিছু হয়েছে, তাহলে এটা কি হতে পারে? তাহলে এটা হতে পারে এখানে দেখো যে ওয়ার্ডসগুলো আছে, এই যে এই ওয়ার্ডটাকে আমি যদি দেখি ডিপলি মানে খুব গভীরভাবে, কোনো একটা ঘটনার দ্বারা কেউ যদি গভীরভাবে মানে ইনফ্লুয়েন্সড হয় তাহলে সেটাকে আমরা বলতেই পারি যে হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ইনসিডেন্ট, বলতেই পারি, তাহলে এটা এখানে ডিপলি হবে। নেক্সট, দ্য গার্ল ইজ ড্যাশ লাভেবল, লাভেবল মানে কি? লাভেবল কথাটার মানে হচ্ছে যে খুব ভালো, তাকে ভালোবাসা যায়, ঠিক আছে, তাহলে সবাই ভালোবাসে আর কি। দ্য গার্ল ইজ ড্যাশ লাভেবল, তাহলে এটা কি হতে পারে? কমপ্লিটলি হবে না, হ্যাপিলি হবে না, কোয়াইটও হবে না, না কমপ্লিটলি হবে না, হ্যাপিলি হবে না, ক্লোজলি, পার্টলি, রাদার, ডিপলি, তাহলে এগুলোর মধ্যে থেকে কি হবে? এগুলোর মধ্যে থেকে একমাত্র কিন্তু কোয়াইটটাই হবে। এই কোয়াইট মানে হচ্ছে অল্প, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যখন আমরা এই সেন্টেন্সটাকে ইউজ করছি দ্য গার্ল ইজ কোয়াইট লাভেবল, ঠিক আছে, তো এখানে কিন্তু কোয়াইট মানে মানে ওই এখানে কোয়াইটটা একটা অলংকার বলতে পারো, কোয়াইট লাভেবল, সে মোটামুটি তাকে ভালোবাসা যায় আর কি, সে খুব ভালো মেয়ে, ঠিক আছে, তো সেইটার জন্যই কিন্তু এখানে আমরা কোয়াইট ওয়ার্ডটা ইউজ করতে পারি। Activity 8, there are 2 blanks in each sentence. There are some words given in the list of words. সেই সেম রকম ভাবে তোমরা দেখবে প্রতিটা সেন্টেন্সে এখানে দুটো ব্ল্যাঙ্কস আছে। তোমরা যদি টেক্সট বইটা পাশে খোলা রাখো তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। তো সেখানে দেখবে যে এরকম দুটো ব্ল্যাঙ্কস রয়েছে, তো সেখানেও সেই ফিল আপ করার জন্য কিন্তু একটা সেট অফ ওয়ার্ডস রয়েছে, একটা আনসার্স রয়েছে, সেগুলো দেখে আমাদের ফিল আপ করতে হবে। কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, দো হি ইজ অ্যান ড্যাশ রাইজার হি নেভার স্টার্টস ড্যাশ ফর দ্য স্টেশন। তাহলে এখানে কি হবে, এখানে দেখো কি বলছে, হি ইজ অ্যান ড্যাশ রাইজার। এই রাইজার কথাটার মানে কি, সে জাগে কখন, ঠিক আছে। তোমরা তো অনেকেই আছো যে কেউ আছো যে ভোর 6টার সময় উঠে পড়তে বসো, তারা খুব ভালো স্টুডেন্ট, আমি কোনোদিনও ওরকম ছিলাম না, ঠিক আছে। তো আর আরেক দল থাকো যে যারা রাত জেগে পড়াশুনো করো, ঠিক আছে, আর সেই সকাল 10টার সময় উঠে কোনো মতো মানে খেয়ে দিয়ে একেবারে স্কুলের জন্য দৌড়ো। তোমরা এই দুরকম রাইজারের মধ্যে কোনটা কমেন্টে জানিও কিন্তু। যদিও আমি এই দুটোর একেবারেই ছিলাম না, আমি পড়াশুনোই করতাম না রাদার। চলো, দো হি ইজ অ্যান ড্যাশ রাইজার হি নেভার স্টার্টস ড্যাশ ফর দ্য স্টেশন। তাহলে এখানে ফ্রেন্ডলি তো হবেই না, আর্লি কিন্তু হতে পারে। তাহলে আর্লি যদি আমরা এখানে ফিল আপ করি, দেখো দো হি ইজ অ্যান আর্লি রাইজার হি নেভার স্টার্টস ড্যাশ ফর দ্য স্টেশন। হি নেভার স্টার্টস কি হবে, এটাও আর্লি হবে না, হবে তো। যদিও সে আর্লি রাইজার তবুও সে কিন্তু স্টেশনে যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরোয় না। এটা একেবারে আমার গল্প, মানে আমিও না উঠতে পারি ভোরে, না তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে পারি। স্কুলে সবসময় দেরি করে পৌঁছতাম, কলেজেও তাই, সব জায়গায় তাই। তো এটা পুরো আমার কথা বলছি, জানো তো। তো যাই হোক, এবার নেক্সটটা দেখি। হি লাইকস ড্যাশ কার্স বাট হি নেভার ড্রাইভস ড্যাশ। হি লাইকস ড্যাশ কার্স, কিরকম কার পছন্দ করে? ফ্রেন্ডলি কার। গাড়ি কি ফ্রেন্ডলি হয়? হয় না। আর্লি তো হয়ই না। ফাস্ট কার। ফাস্ট কার মানে কি, যে গাড়িগুলো খুব ফাস্ট চলে আর কি, মানে খুব স্পিডি কার যেগুলো। হি লাইকস ফাস্ট কার্স বাট হি নেভার ড্রাইভস ফাস্ট। সে ফাস্ট কার পছন্দ করে, বাট হি নেভার ড্রাইভস ফাস্ট। হি ইজ ভেরি সিনসিয়ার অ্যান্ড কশাস। দো হি হ্যাজ আ
ড্যাশ স্মাইল হি ডাজেন্ট অলওয়েজ বিহেভ ইন আ ড্যাশ ম্যানার। যদিও তার, আমরা প্রথমটা দেখি, সেকেন্ডটা ছেড়ে দাও, আমরা প্রথমটাকে দেখি। দো হি হ্যাজ আ ড্যাশ স্মাইল, যদিও তার একটা হাসি আছে। কিরকম হাসি আছে? এগুলোর মধ্যে থেকে হাসির সাথে কিন্তু ফ্রেন্ডলি কথাটাই একমাত্র মোস্ট সুটেবল আর কি। তাহলে কি হবে? Though he has a friendly smile, he doesn't always behave in a কি manner? Friendly manner. যদিও তার একটা বন্ধুত্বপূর্ণ মুখের হাসি আছে, তবুও সে বন্ধুর মতন আচরণ করে না। এরকম লোক কিন্তু আমাদের সোসাইটিতে প্রচুর আছে, সাবধান। নেক্সট, অ্যাক্টিভিটি 9, fill in the blanks with words from the given list of words. আবার সেই লিস্ট অফ ওয়ার্ডস। আজকে লিস্ট অফ ওয়ার্ডস আমাদের পিছু ছাড়বে না। She made the announcement in a very dash manner. কি ম্যানার? She made the announcement in a very dash manner. সে তার অ্যানাউন্সমেন্টটা একটা কি ম্যানারে সবার কাছে প্রচার করলো বা তৈরি করলো? লাউড, চিয়ারফুল, জয়, ভেরি, ল্যাপ। কি হবে? ইনা। এখানে আমি চিয়ারফুল ম্যানারই লিখছি, তার কারণ, আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু আমরা লাউডটাও কিন্তু আমরা ইউজ করতে পারতাম, ঠিক আছে, যদি, বাট লাউডটা সম্ভবত আমি অন্য আনসারে ওটাকে মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছি, তাই এখানে আমি চিয়ারফুলটা দিলাম, নইলে চিয়ারফুলের জায়গা ছিল না, তো সেই কারণে আমি লাউডটা দিচ্ছি না। বাট যদি ওই সেম আগের কথাই বলবো, যদি তোমাদের অপশনসে না থাকে, যদি একটা থাকে, তাহলে কিন্তু আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। নেক্সট, দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ। দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড। তো এই ওভারওয়েলমড কথাটার মানে কি বলতো? ওভারওয়েলমড মানে বিস্ময়াভিভূত হয়ে পড়া, মানে এত ভালো লেগেছে যে আমি কথাই বলতে পারছি না, মানে বিস্ময়াভিভূত বলে না বাংলায় একটা কথা আছে, তো সেটাকে বলা হয় ওভারওয়েলমড। দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ, কিসের দ্বারা ওভারওয়েলমড চ্যাম্পিয়ন টিম ছিল? ওভারওয়েলমড উইথ, লাউড তো হবেই না, চিয়ারফুল হবে না, ভেরি হবে না, ল্যাপ হবে না, ল্যাপ তো হবেই না, জয়। ঠিক আছে, কি হবে? জয়, আনন্দ, আনন্দের দ্বারা ওভারওয়েলমড ছিল। এক্স্যাক্টলি ওভারওয়েলমড কথাটা জেনারেলি দুটোর ক্ষেত্রে ইউজ হয়, সরো অ্যান্ড জয়। দুঃখের দ্বারাও মানুষ কিন্তু মানে বিস্ময়ে বিস্মিত হয়ে পড়তে পারে, আবার আনন্দের দ্বারাও কিন্তু মানুষ হতে পারে। নেক্সট, আ মাদার্স ড্যাশ ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড। এটা তো আর কিচ্ছু দেখবো না, এখানে কি হয়ে যাবে আনসারটা? ল্যাপ। আ মাদার্স ল্যাপ ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড। সত্যিই তাই, মায়ের কোলের থেকে বড় শান্তির জায়গা, ভালোবাসার জায়গা আর কি হতে পারে? কিচ্ছু হতে পারে না। নেক্সট, হি স্পোক ইন আ ড্যাশ ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার হিম। এই সেন্টেন্সটায় দেখো আমরা কি লিখবো বলতো? যে লাউড। ঠিক এক্স্যাক্টলি এই সেন্টেন্সটাতেই লাউড লিখবো বলে তোমাদের ওখানটাতে আমি চিয়ারফুল করেছি, কারণ এখানে চিয়ারফুল হবে না, এখানে লাউডই হবে। শি স্পোক ইন আ লাউড ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার হিম, তাকে সবাই যাতে শুনতে পায় সেই জন্য সে কি জোরে কথা বলতো। দ্য ম্যান লুকড ড্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ঠিক আছে, একটাই পড়ে থাকলো আমাদের ভেরি। ভেরি কথাটার মানে কি? ভেরি কথাটার মানে হচ্ছে টায়ার্ড, বা বাংলায় লিখলে ক্লান্ত, টায়ার্ড বা ক্লান্ত। তাহলে ভেরি, দ্য ম্যান লুকড ভেরি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিনের শেষে মানুষটাকে খুব ক্লান্ত লাগতো। ঠিক আছে, পরিশ্রম করেছে সারাদিন, তো সেই জন্য ক্লান্ত লাগতো। তো এই ভেরি কথাটা বুঝে রাখো, ভেরি কথাটার মানে হচ্ছে ক্লান্ত। ঠিক আছে, এই ভেরির তোমার নাউন ফর্ম হচ্ছে ভেরিনেস। ঠিক আছে, ভেরিনেস। তো আজকে এই থাক। তো এই ক্লাস চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। এই চ্যাপ্টারটা থেকে যত রকম কোয়েশ্চেন্স হতে পারে আমরা আলোচনা করলাম, যদিও খুব বেশি কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে নেই, কারণ কবিতাটাই খুব ছোট্ট একটা কবিতা। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আর একটা নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ ক্লাসটা বারবার দেখো, ভালো করে দেখো, খাতায় নোট ডাউন করো, পড়তে থাকো। চলো, বাই।